নমস্কার, সারাদিন ভর ঘটনার একাধিক প্রবাহমান খবরের আপডেট নিয়ে এই মুহূর্তে 4টা চতুষ্কোণ শুরু করবো। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। বিএলও আহমেদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদ, এবার প্রতিবাদে সিও দপ্তরে বিক্ষোভ চলছে বিএলওদের একাংশের। ভগবান গোলার একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এই হামিদুল। এসআইআর কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী। রবিবার তারা বিক্ষোভ দেখান সিও দপ্তরে। আজ ফের সিও দপ্তরের বিক্ষোভ দেখাচ্ছেন। একবার ছবিটা দেখাই। মুর্শিদাবাদের ভগবান গোলার একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন হামিদুল ইসলাম, তারই মৃত্যুর প্রতিবাদ জানানো হচ্ছে। সরাসরি নজর রাখবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি। অভিরূপা, ফের এক বিএলওর মৃত্যু হামিদুল ইসলাম এবং ঝুলন্ত অবস্থায় যে দেহ উদ্ধারের ঘটনা, সে প্রতিবাদ জানানো হচ্ছে। কি ছবি? চেষ্টা করবো এই মুহূর্তে বিএলওরা তারা কিন্তু একদিকে যেমন গার্ডরেল ভেঙে চলে আসার চেষ্টা করছে সিও অফিসে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তারা আসার চেষ্টা করছেন, প্রতিবাদ কর্মসূচি অংশগ্রহণ করছেন এরকম। তারই মধ্যে আবার কিছুজন বাইরে বেরিয়েও এসছে। জিজ্ঞাসা করবো, আপনারা ওই গার্ডরেলের আপনাদের কি প্রতিবাদের মূলত কি বিষয়টা হলো, সেটা হলো যে এত মৃত্যু মিছিল বেড়ে গেছে, এর জন্য এসিআইকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারকে এর ক্ষতিপূরণের সাথে সাথে পরিবারের একজনকে চাকরি দিতে হবে এবং এদেরকে ইমিডিয়েট, যেহেতু নতুন পড়ার বছর শুরু হয়ে গেছে, সেশন শুরু হয়ে গেছে, কাজের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এটা হলো আমাদের মূল দাবি। ক্ষতিপূরণটাই মূল দাবি। বাড়ির চাকরি একজনের, যে কোনো একজনের চাকরিটা আমাদের মূল দাবি একেবারে। এবং এইখানে এই জায়গাতেই প্রতিবাদ কর্মসূচি আবারও অংশগ্রহণ করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব পুলিশের ভ্যানে এই মুহূর্তে রয়েছে কয়েকজন বিএলও, তাদেরকে আটক করেছে পুলিশ এবং আমি সেইখানেই দেখানোর চেষ্টা করব যে এখানে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি জিজ্ঞেস করব কি নাম আপনাদের? মধুমিতা মণ্ডল, সোনারপুর দক্ষিণ বিধানসভা। আটক করেছে? আমরা আজকে দড়ি এনেছিলাম কারণ আমাদের শিক্ষক অলরেডি 9 থেকে 10 জন মারা গেছে আজকের, কারো স্ট্রোক হয়ে কারো গলায় দড়ি দিয়ে। তাই আজকে আমরা এসেছিলাম ওনাকে গলায় দড়ি দিয়ে ঝোলাবো বলে, কারণ উনি কর্ণপাত করছেন। আমরা বারংবার ডেপুটেশন দিচ্ছি তাদের পরিবারে কারোর চাকরি এবং এই কাজটা এই চাপের মধ্যে না রেখে হালকা করতে বলেছি। প্রতি সেকেন্ডে এদের আগেও বলেছি কোনো পরিকল্পনা নেই, কোনো ব্লু প্রিন্ট নেই, যে কাজের ট্রেনিং নেই সেই কাজের প্রেশার প্রতি মুহূর্তে দিয়ে এতজন মারা গেল। এই মৃত্যু মিছিল অবিলম্বে বন্ধ হোক আমরা চাই। তাই আজকে দড়ি এনেছিলাম যে দড়ি দিয়ে পড়াবো বলে ওদেরকে। তাই পুলিশ আমাদের আটক করে রেখেছে, ধস্তাধস্তি করে মারপিট করে আমাদের এখানে ঢুকিয়েছে। কতজনকে আটক করলো? আপাতত আমরা 3 জন আছি। সংগ্রাম এখনো চলছে। আজকে 50তম দিন। আমাদের লড়াই আরো ঘোরতর হবে যদি আমাদের শিক্ষক সমাজ এবং যারা যারা বিএলও আছি, বিএলও রক্ষা কমিটির মঞ্চ থেকে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব যদি আমাদের এই চাপ না কমানো হয়। একেবারে চাপ যদি না কমানো হয়, প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আটক হওয়া বিএলওরা এমনটাই দাবি করছেন। 3 জন বিএলওকে আটক করা হয়েছে এবং তারা এই মুহূর্তে ওই পুলিশের ভ্যানে রয়েছে এবং একদিকে অন্যদিকে এই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চলছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে বা তাদের সাথে কথা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং গার্ডরেল সরিয়ে তারা ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু পুলিশের প্রবল চেষ্টায় তারা আটকে গিয়েছে, কোনোভাবেই তারা ভিতরে আসতে পারছেন না। আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এখনো এইখানে ইসিআই মানে যা খুশি করবে, প্রাণ নিয়ে ছেলে খেলা করবে। আমাদের ন্যায্য দাবিটা, সাধারণ দাবি, পরিবার এসছে ডেপুটেশন দিতে, তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে সাহায্য করতে হবে। আবার যা চাপটা দেওয়া হচ্ছে এখনো, সেটা কমাতে হবে, বন্ধ করতে হবে। ঝুলবো বলে সিইও, আমাদের সিইও, দালাল সিইও ব্যাকগেট থেকে পালিয়ে গেছেন, আপনাদের সামনে পালাচ্ছেন। তাহলে যদি ইনি বলি নিতে চাইছেন, আমি বলি দেওয়ার জন্য রেডি হয়েছি। আমি গলায় লাগিয়ে ঝুলে নেবো, এই গেটেই ঝুলাবো, নিজেকে এই গেটে ঝুলাবো। নিয়ে এসেছিলেন বিএলওরা এবং তারা বলছিলেন নিজেরাই এখানে আত্মহত্যা করবেন, যেভাবে অন্যান্য বিএলওরা আত্মহত্যা করেছেন চাপ সহ্য করতে না পেরে। সেই জন্যই বিএলওরা দাবি জানাচ্ছিলেন যে এই বিএলওরা, তারা বলছেন বা বিএলও সমর্থিত যারা এসেছেন তারা বলছেন যে তারা আত্মহত্যার পথ বেছে নেবেন। তার কারণ হচ্ছে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যান্য বিএলওদের উপর প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করা হচ্ছে, তার প্রতিবাদেই এই কর্মসূচি এবং যতক্ষণ না পর্যন্ত সেই চাপ কমানো হচ্ছে এবং কাজে ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে, এমনটাই দাবি বিএলও এবং বিএলও অধিকার মঞ্চের পক্ষ থেকে।
একেবারে অভিরূপা। এবং একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি দিয়েছেন, সেখানে সাধারণ মানুষের হয়রানি, বিএলওরা তারা চূড়ান্তভাবে অবসাদে আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন, এই একাধিক অভিযোগগুলো তুলে ধরা হচ্ছে। এই নিয়ে পর পর বিএলও মৃত্যুর ঘটনা ক্রমশ কি আতঙ্ক গ্রাস করছে অন্যান্য যারা বিএলও রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ, একেবারেই আতঙ্ক গ্রাস করছে। অবশ্যই আমি যে জিজ্ঞাসা করবো, এই যে বিএলওদের পরপর মৃত্যুর ঘটনা, এতে কি আপনাদের আতঙ্ক গ্রাস? একদমই তাই, একদমই তাই দিদি। আমরা আতঙ্কগ্রস্ত যে আজকে যদি আমার কোনো বন্ধু বা আমার কোনো সহশিক্ষিকা বা শিক্ষকের যদি এই অবস্থা হতে পারে, তাহলে আর তো সেদিন দেরি নেই যে আমাদের এই অবস্থা হবে না। আপনি ভাবুন কতজন মারা গেল, কাজের উপরে কাজের চাপ, আমাদের স্কুলটা করতে হয়, আমাদের এই কাজও করতে হয়, তার উপরে কাজের চাপ বাড়িয়ে যাচ্ছেন। এইভাবে তো সম্ভব নয়। আজকে আমার বিপদের দিনে যদি আপনি আমার সহশিক্ষিকা আপনি না থাকেন, তাহলে আমার বিপদের দিনে তো কেউ থাকবে না, আপনার বিপদের দিনে তো কেউ থাকবে না। এভাবে একজনের পর যে মারা যাচ্ছে, এটা সত্যি আমাদের আতঙ্কিত করে ফেলছে যে আমাদেরও তো দিন কাছে, কোনদিন আমাদের ঘরে ডিউটি আসবে, তখন আমাদেরও করতে হবে, তখন আমাদেরও এবার চলে যেতে হতো। আমাদের পরিবার সংসার কে দেখবে? আমাদের ছোট ছোট বাচ্চা কে দেখবে? এরা তো আমাদের কলিগ, যেটা এভাবে মারা যাচ্ছে। আজকে 50তম দিন এইভাবে চলছে, কাজের উপর কাজের প্রেশার এভাবে চলছে। এভাবে কি সম্ভব? এটা তো বোঝা উচিত। তুমি শুনলে স্বাভাবিকভাবেই অন্যান্য বিএলওরা আতঙ্কিত রয়েছেন এবং তারা বলছেন যে কলিগদের মৃত্যু ঘটছে, ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, আগামী দিনে তাদেরও কোনো না কোনো অশান্তি বা অঘটন ঘটতে পারে। সেই জন্যই তারা প্রতিবাদে একসাথে হয়েছেন এবং প্রতিবাদ করেই মূলত এই মুহূর্তে অবস্থান করছেন তারা। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে গার্ডরেলের অপর দিকে তারা প্রচণ্ড প্রতিবাদ করছেন এবং প্রতিবাদে গার্ডরেল ছড়িয়ে এই মুহূর্তে দেখাবো যে গার্ডরেল ছড়িয়ে তারা ভিতরে আসার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। এবং সেটার জন্যই মূলত এই গার্ডরেল ছড়িয়ে আসার জন্যই মূলত এই চাপ তারা নিতে পারছেন না এবং সেই জন্যই তাদের যে প্রতিবাদের ভাষাগুলো। অভিরূপা, আমরা যা ছবি দেখছি, বিএলও এবং পুলিশ আধিকারিকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, গার্ডরেল প্রায় জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা। যেহেতু সমীক্ষা করা হয়েছে সিও দপ্তরের এবং একেবারেই প্রবল ধস্তাধস্তি এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। এবং এই প্রবল ধস্তাধস্তির মধ্যেই কিভাবে বিএলওরা কাজ করছেন তুমি দেখতে পাচ্ছ যে প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। এবং পুলিশ কিন্তু প্রতিবাদের প্রতিবাদী যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই এই গার্ডরেলের এপারে আসতে দেবেন না। যারা এসেছিলেন তাদেরকে আটক করে রাখা হয়েছে, তোমাকে দেখিয়েছি। এবং এখন এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করবো, প্রবল গার্ডরেল সরিয়ে প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেই চাপ সৃষ্টি করে তারা ভিতরে আসার চেষ্টা করছে। ধস্তাধস্তি পুলিশের সাথে এই মুহূর্তে ধস্তাধস্তির একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ছবি দেখাচ্ছি, অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। 50তম দিন ধরে আন্দোলন করছে, এসআর পর্বে প্রায় 2 মাস হতে চলল। এখন বিএলও মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য যারা বিএলওর একাংশ। পুলিশের গার্ডরেল ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএলওরা। সিইও দপ্তরের সামনে চূড়ান্ত বিশৃঙ্খল ছবি। সিইও দপ্তরের সামনে বিএলওদের একাংশ তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ভগবানগোলার একটি স্কুলের প্রধান শিক্ষক গতকাল হামিদুল ইসলাম, তার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। পরিবার বলছে চূড়ান্ত চাপের মধ্যে ছিলেন, কাজের চাপ অবসাদ গ্রাস করেছিল তাকে। রবিবারও বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলওদের একাংশ। সিইও দপ্তরের সামনে ক্রমশ আতঙ্ক বাড়ছে, অবসাদ তৈরি হচ্ছে বলছেন বিএলওরাই। চূড়ান্ত সেই ছবি এই মুহূর্তে রাজ্য সিইও দপ্তরের সামনে। ধস্তাধস্তি পুলিশ এবং বিএলও সংগঠনের মধ্যে এই ধস্তাধস্তির ছবি। অভিরূপাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখবো এই খবরে আপডেট। এদিকে একের পর এক বিএলও মৃত্যুর ঘটনা, আতঙ্ক বাড়ছে। এসআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠছে রাজ্যে। এসআর আতঙ্কে মৃত্যু পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার। ওই ব্যক্তি আতঙ্কে মৃত্যু হয়েছে দাবি তুলছে পরিবার। অভিযোগগুলো পুরো এক। 2002 এর ভোটার লিস্টে নাম না থাকায় চিন্তায় ছিলেন।
4 জানুয়ারি শহীদ মাতঙ্গিনীর বিডিও অফিসে শুনানি পর্ব হয়। দলিল দেখালেও 1971-এর সেটা গৃহীত হয়নি, পরিবার দাবি করছে। হাসপাতালে গতকাল ভর্তি করা হয়, আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত্যুঞ্জয় সরকার। এক ব্যক্তির মৃত্যুর ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা। জাহাঙ্গীর, একের পর এক এসআইয়ের আতঙ্কে মৃত্যুর খবর আসছে, এক্ষেত্রে পরিবারের কি অভিযোগ? যেটা ঘটেছে, আবারও এসআইয়ের আতঙ্কে একজনের প্রাণ কেড়ে নিল বলা যেতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্নান গ্রাম। সেই বর্নান গ্রামে মৃত্যুঞ্জয় সরকার, বয়স 73। তার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না। তারপর তাকে এই 4 জানুয়ারি তাকে শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে হারিয়ে ডেকে পাঠানো হয় এবং তিনি যখন এই প্রবল শীতে তিনি যখন যান তার ভাইপোর সঙ্গে শহীদ মাতঙ্গিনী বিজয় বসে, সেখানে তার 1971 সালের যে নিজের দলিল, জমির দলিল, সেই দলিলও গ্রাহ্য হয়নি। তারপর থেকে তিনি আতঙ্কে ভুগতে থাকেন, অসুস্থ হয়ে পড়েন। গতকালকে রাত্রেবেলা তার বুকের যন্ত্রণা হয়, তাকে প্রথমে জনবসন ব্লক স্বাস্থ্যকেন্দ্র, তারপর তমলুকের তামত্য মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আজকে সকাল 9টা তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তো হৃদরোগে তার আক্রান্ত মৃত্যু হয়েছে জানা গেছে। তারপরে কিন্তু এলাকায় নেমে আছে শোকের ছায়া এবং আতঙ্ক, চাঞ্চল্য। তৃণমূল নেতা এবং পরিবারের অভিযোগ যে এই এসআইয়ের আতঙ্কে এই বিজেপি এবং যে নির্বাচন কমিশন যৌথভাবে এসআইয়ের আতঙ্কে আরো একজন প্রাণ পেয়ে গেল। একেবারে ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর তোমায়। অন্যদিকে মৃতের ছেলে কি জানাচ্ছেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার এই বাকি বলছেন পরিবারের পাশে থাকার আশ্বাস। যবে থেকে এনআরসি চালু হচ্ছে তবে থেকে সেই টেনশনের ঢুকে পড়ে। এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আস্তে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত, তার বলি হলেন আমাদের প্রবীণ নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার। একদিকে বিএলও মৃত্যুর ঘটনা, অন্যদিকে এসআইয়ের আবহে যেভাবে শুনানি চলছে তাতে প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তাদেরকে হেনস্থার অভিযোগ। আর এসআইয়ের আবহে এই নিয়ে পঞ্চম পত্রবান মুখ্যমন্ত্রীর ফের সিএসি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের হয়রানির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী আরও একবার। অন্যায়ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ। এসআইয়ের আবহে ফের নির্বাচন কমিশনকে সোমবার চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম পত্রবান মুখ্যমন্ত্রীর। বিজেপি মুখপাত্র শিশির বাজোরিয়া তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি এবং তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তাঁরও বক্তব্য শুনব। পঞ্চম চিঠি হয়নি, এটা পঞ্চম অপরাধ হলো। মুখ্যমন্ত্রীর প্যাডে উনি দলের একটা চিঠি দিতে পারেন না। উনি একটা জিনিস আমি বলবো না ভুলে যাচ্ছেন, ইচ্ছা করে দিচ্ছেন। উনি তো পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একটা দলের মুখ্যমন্ত্রী লেটার প্যাডে দিতে পারে, পার্টি প্যাডে করুন না, কোনো আপত্তি নেই। আর এই যে কেউ ওনাকে বঞ্চিত করছে না, উনি বুঝে গেছেন এইবার ওনার পার্টি তো হারবে। উনি এবার নিজের ব্যক্তিগত নির্বাচন, যেমন গতবার হেরেছিলেন 2021-এ নন্দীগ্রাম হেরেছিলেন, এইবার যেখানে দাঁড়াবেন, ভবানীপুর দাঁড়াবেন, হারবেন। তাহলে ওই যে বলছেন আমাকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চিত না, আপনি জানেন আপনার হার ব্যক্তিগত হারও নিশ্চিত। খুবই দুর্ভাগ্যজনক যে মিস্টার জ্ঞানেশ কুমারকে বারবার হচ্ছে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে, 3বারের মুখ্যমন্ত্রী, 7বারের সাংসদ, তাকে বারবার চিঠি পাঠিয়ে এই সচেতনতা দেওয়ার চেষ্টা করতে হচ্ছে যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, যাদের কাজ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, কোনো রাজনৈতিক দলের বিটিম হিসাবে কাজ করা নয়। যে পরিমাণ হেনস্থা বাংলার মানুষ হচ্ছে তার পুরো দায় ভারতের জাতীয় নির্বাচন কমিশনের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের প্রধান হিসাবে তার তথ্যের মধ্যে যা পরে তিনি করে চলেছেন। 3 পাতা চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে পঞ্চমবার পত্রবান জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। সাধারণ মানুষকে অকারণে হেনস্থার অভিযোগ এর আগেও তিনি করেছেন। এসআর পর্বে প্রায় একদিকে বিএলওরা জানাচ্ছেন 50তম দিন, 50টা দিন ধরে তারা তাদের আন্দোলন করছেন। সম্প্রতি ভগবান গোলায় এবং এক বিএলওর মৃত্যুর ঘটনায় তারা প্রতিবাদে সরব হয়েছেন। অকারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। কেউ বা বলছেন 2002-এর ভোটার তালিকায় নাম নেই, নথিও দেখিয়েছেন। বাড়ির দলিল থেকে শুরু করে একাধিক নথি থাকা সত্ত্বেও সেগুলো গৃহীত হচ্ছে না। মানুষ হেনস্থার শিকার হচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করা হচ্ছে। ফের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এসআর আবহে ফের নির্বাচন কমিশনকে সোমবারও চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সুজন বাবু, যে বিষয়টা এসআর পদ্ধতিগত ত্রুটি এবং শুধু তা না অকারণে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই নিয়ে পঞ্চম পত্র লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? সুজন বাবু শোনা যাচ্ছে? আমি আবারও ফিরবো, কোনো রকমভাবে ডিসকানেক্ট হয়েছে ফোনটি। এসআর আবহে ফের নির্বাচন কমিশনকে সোমবার চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চমবার কমিশনকে চিঠি লিখলেন। 3 পাতার একটি চিঠি, মূল অভিযোগ, যেখানে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করা হচ্ছে। এই সেই চিঠি, বাদিকে যে চিঠি এটাই গণেশ কুমারকে লিখেছেন, তবে এটাই প্রথম নয়। এই নিয়ে পরপর এই 1 মাসের মধ্যে বেশ কয়েকবার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মানুষ যারা অকারণে হেনস্থার শিকার হচ্ছেন, প্রচুর বয়স্ক মানুষ যাদেরকে কখনো কখনো শুনানি পর্বের পর হাসপাতালে ফিরে এসেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। এই নিয়ে 5 বার বা পঞ্চমবার চিঠি লিখলেন গণেশ কুমারকে। একের পর এক বিএলও মৃত্যুর ঘটনা, কেউ বা বলছেন পরিবার দাবি করছেন অত্যন্ত কাজের চাপ অবসাদ গ্রাস করেছে। আর প্রচুর মানুষ যারা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাদের অনেকের কেউ বা বলছেন বয়স হয়েছে, কেউ বা বলছেন যেভাবে হেনস্থা করা হচ্ছে একাধিক নথি নিয়ে তারা শুনানি পর্বে যাচ্ছেন, কেউ বা বলছেন 10 কিলোমিটার পায়ে হেঁটে পাথুরে রাস্তা, সেভাবে তাদেরকে কড়া ঠান্ডার মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। কিন্তু আদতে কখনো দেখা যাচ্ছে যে নথিগুলো তারা নিয়ে যাচ্ছেন সেগুলো গৃহীত হচ্ছে না, নানা রকমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা দেখেছি একের পর এক 8 মাসের অন্তঃসত্ত্বা, তাকেও যেভাবে শুনানিতে লাইন দিতে দেখা গিয়েছিল। আরও একবার আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আমরা কথা বলবো তার সঙ্গে। সুজন বাবু, এই নিয়ে পঞ্চম পত্র লিখলেন গণেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, 5 নম্বর চিঠি আরো লিখতে পারেন, এবং এই দেওয়ার মতন ব্যবস্থা তো করে দিচ্ছে নির্বাচন কমিশন বটেই। নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং অপদার্থতা তো প্রমাণিত হয়ে গেছে। একদম বিজেপির হয়ে যদি তার বেতন ভুকের মতন করে যদি নির্বাচন কমিশন চলতে চায়, সেটা কখনোই ভালো হতে পারে না। তাহলে নির্বাচন কমিশন পদে পদে ফাউল করছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হয়ে যাওয়ার পর রোজ রোজ কোনো নিয়ম বদল হয় নাকি? এই নির্বাচন কমিশন তো তাও করছে। তাহলে নির্বাচন কমিশনের অপদার্থতা এগুলো তারই প্রতিফল। সেই কারণেই মুখ্যমন্ত্রী চিঠি দেওয়ার সুযোগ পাচ্ছেন ঘন ঘন। ধন্যবাদ সুজন বাবু সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। মিলন মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর রাখবো সেদিকে। আচ্ছা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানানোর জন্য প্রথমেই আমাদের উত্তরীয় নিয়ে আমি প্রথমে মেমেন্টো নিয়ে ভাস্করদাকে ডেকে নিচ্ছি সামনে আসার জন্য। উত্তরীয় নিয়ে আমি অর্ক ঘোষকে ডেকে নিচ্ছি। দাদাকে, আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্ক ঘোষকে। আমি ভাস্কর সিংকে দেখে নিচ্ছি উত্তরীয় দিয়ে দাদাকে আমাদের তরফ থেকে আমাদের মেমেন্টো দিয়ে প্রণাম জানানোর জন্য। একটু আমি ফুল দিয়ে দাদাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট ভৈরব চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য ভৈরব চক্রবর্তীকে ডেকে নিচ্ছি, এবং সুন্দর একটি ফটো ফ্রেম দিয়ে দাদাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের 2 ভাইস প্রেসিডেন্ট রিয়াজ উদ্দিন এবং শুভরাজ সরকার, দুজনকে ডেকে নিচ্ছি। সবাই মিলে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিজিটাল যোদ্ধা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, আবারও আজকে সেই বার্তাই দিতে চাইছেন রাজা। রাজা রয়েছে আমার সঙ্গে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একটি কনক্লেভ আর উপস্থিত রয়েছেন ডিজিটাল যোদ্ধারা। নির্বাচনের আগে মানুষের কাছে অনেক
আরো কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, বক্তব্য রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো। নমস্কার, বসো। সামনের দিকে যারা আছে তারা বসে পড়ো। বসো বসো। পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হবে। বসে পড়ো, বসে পড়ো। বসে পড়ো, বসে পড়ো। সবাই বসে পড়ো। অনেক ধন্যবাদ। সবাই বসুন। সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে অনুরোধ করছি শান্ত হয়ে বসুন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে উৎসাহ ভালোবাসা আপনারা দেখিয়েছেন। আমি সকলকে অনুরোধ করছি শান্ত হন। বসো 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 বসো। সামনে অনেক লড়াই, বসো। আমি প্রথমেই আজকে অনেকক্ষণ ধরে আপনারা এসছেন। এখন প্রায় বিকেল 4:30 বাজে। সকাল 8:30 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, 11টা থেকে আমাদের সভা শুরু হয়েছে। আমি কিন্তু প্রত্যেক মিনিটের আপডেট রেখেছি। দেবাংশু কি বলেছে, এমনকি আমার আসার আগে তৃণাঙ্কুর কি বলেছে, দেব কি বলেছে, তারপরে কিভাবে টুইটার ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে হবে, আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপডেট পুরো দিনের, পুরো এই সেশনের সব আপডেট রেখেছি। আমি প্রথমেই আজকের মূল উদ্যোক্তা, আমার সাথে স্টেজে রয়েছে ভাতৃপ্রতিম দেবাংশু এবং তৃণাঙ্কুর। আমি দুজনকে ধন্যবাদ জানাই। তৃণমূল আইটি সেলের তরফ থেকে যারা এসছেন, ছাত্র পরিষদের যে সকল প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারীরা এসছেন, আমি দেখতে পাচ্ছি নিচে বসে রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভ আমরা আয়োজন করেছি, যেখানে সোশ্যাল মিডিয়া কি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ মানুষ জানতেন না, বুঝতেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব সেটা অপরিসীম। যারা এসছেন আপনারা সকলে জানেন যে এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা
বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে। তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। আজকে 3 মাসের মধ্যে আমি এত লোকের কাছ থেকে, এমনকি দলনেত্রী নিজে, তিনি গত সপ্তাহেও আলাদা করে আমাকে ফোন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে, আমরা সত্যিই সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই, আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, নির্বাচন হয় না। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না, তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউসের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায়, কিন্তু তাদের হাতে কিছু থাকে না। যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে। বিশেষ করে 2014 থেকে 2026 এই 12 বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ, মমতা ব্যানার্জির সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প, আপনি কোনো দিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না। কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী, রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী, ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। আমরা কাউকে ছোট করি না, কিন্তু আমার কথা, আমাদের প্রদেশ, আমাদের রাজ্যে, আমাদের মাটির, আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকা না দেখায়, তাহলে আমাদের দায়িত্ব, সেই দায়ভার আমাদের কাঁধে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা। এবার তার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক রয়েছে, টুইটার যেটাকে এখন এক্স বলা হয়, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা যারা আছেন, আপনাদের অনেকেরই মনে হয় কি প্রচার করব, কি বলবো। আমি প্রথমেই আপনাদের বলি, ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো, সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। আগে যেভাবে রাজনীতি হতো বা নির্বাচন হতো, সোশ্যাল মিডিয়ার তো কোনো গুরুত্ব ছিল না। এই যে আজকে আমি এখানে আসব,
আপনারা কি করে জানলেন? কি করে জানলেন? কানে এসে কেউ বলেছিল? টিভিতে দেখিয়েছিল? খবরে চেপেছিল? এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি। আপনারা যে এত লোক এসছেন এখানে, কি করে জানলেন আজকে তৃণমূলের সভা হবে, সেখানে এত লোক আসবে, ট্রেনিং দেওয়া হবে, বক্তব্য রাখা হবে? এটাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার। সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। আমরা তো মিথ্যাবাদীর পার্টি নই। আমরা মিথ্যাকে সত্য বলে চালাতে পারবো না, আর সত্যকে মিথ্যা বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে, সংগ্রামের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দল তৈরি হয়েছে। আমাদের নিজস্ব আদর্শের উপর আমরা দল করি। আমরা সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্যি বলে রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায় দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। আপনারা দেখেছেন 2019-এ ওরা কিভাবে ফেক ভিডিও চালাতো, বাংলাদেশের ভিডিও চালাতো বাংলার ভিডিও বলে। এখন চালাতে পারে না, তার কারণ এই যে এত লোক রয়েছে, ল্যাজে গোবরে করার জন্য যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বিজেপির অনেক শক্তি, কিন্তু মানুষ তো তৃণমূলের সাথে। আপনাদের মতো হাজার হাজার যোদ্ধা যদি থাকে, কটা অঞ্চল আছে বাংলায়? 3343। ওয়ার্ড কত? আরও 3000, 2860 নইলে 2840টা ওয়ার্ড। তো 3000 আর 3343 মানে আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 6500। আরে এক একটা ওয়ার্ডে আর এক একটা অঞ্চলে যদি তৃণমূলের প্রতিনিধি থাকে, যে তারা কাউন্টার করবে এবং ইতিবাচক প্রচার করে এই ওয়ার্ডে এবং এই অঞ্চলে কি কাজ হয়েছে সেটা মানুষের সামনে উপস্থাপিত করবে, তাহলেই তো এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। আমাদের সেই কাজটা করতে হবে। যারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে, সস্তায় তালি পাওয়ার জন্য 2-4টে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে 4টে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে তো যুক্তি রয়েছে। আমরা যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। আমি শুনছি বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে বিশেষ করে, সেখানে তারা চার্জশিট রিলিজ করবে যে তৃণমূল কোথায় ব্যর্থ। সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 294টা বিধানসভা রয়েছে। 294টা বিধানসভা মানে একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? 80,000 বুথ। 80,000 বুথ মানে এক একটা বুথের 2.5 কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই 2.5 কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির 12টা সাংসদ না জিতে বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় SIRও হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো না। বিজেপি যতবার ক্ষমতায় এসছে, মানুষ তত সমস্যার সম্মুখীন হয়েছে, মানুষ বিপদে পড়েছে। দেখুন, বিজেপি
303 থেকে 240-এ যেই নেমেছে সঙ্গে সঙ্গে জিএসটি নামাতে বাধ্য করেছে। এগুলো মানুষকে বলবেন না? আজকে আমরা 15 বছর ক্ষমতায়, আর কেন্দ্র প্রায় 11-12 বছর ক্ষমতায়। কেন্দ্রের রিপোর্ট কার্ড কোথায়? যারা চার্জশিট পেশ করছে বাংলার জন্য পয়সা নরেন্দ্র মোদীর সরকার গত 10 বছরে বাংলা থেকে তুলে নিয়ে গেছে আর কত টাকা বরাদ্দ করেছে, তার তালিকা কে ছাড়বে? শ্বেতপত্র কে প্রকাশ করবে? যারা ডিজিটাল কর্মী রয়েছেন, আমি আপনাদের বলবো, রাস্তাঘাটে তৃণমূলের কর্মী নেতারা যেমন প্রচার করছে, আপনাদেরও সকলকে একইভাবে প্রচার চালিয়ে যেতে হবে। কি প্রচার? এক হচ্ছে রাজ্য সরকারের যে যুগান্তকারী প্রকল্পগুলো, রাজ্য সরকার যে কাজগুলো করেছে এলাকা ভিত্তিক তার পরিসংখ্যান বার করে সেগুলো পোস্ট করা। 2 হচ্ছে গত 5 বছরে 19 থেকে 24 বিশেষ করে এবং 24 থেকে 26 গত 7 বছরে বিজেপির যে নেতারা বাংলায় রয়েছে তারা যে আলটপকা মন্তব্যগুলো করে বলেছে বাংলাকে টাইট দেবো, টাকা বন্ধ করে দেবো, চাইলে ফোন করে টাকা খুলিয়ে দেবো, এগুলো মানুষকে বলতে হবে। যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারাই আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। কাউকে ভোট দিয়ে বিধায়ক করেছেন, কাউকে ভোট দিয়ে সাংসদ করেছেন। সেই বিজেপির নেতাকর্মীরা যার হয়ে কাজ করা উচিত সেই মানুষের টাকা বন্ধ করতে বিজেপির দিল্লি নেতাদের গিয়ে পায়ে ধরেছে। কেন আমাদের প্রচারে থাকতে হবে? কেন আমাদের মিথ্যে ন্যারেটিভের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে? একটা মিথ্যে রটতে বেশি সময় লাগে না। আপনারা যদি সেটা কাউন্টার না করেন, আর লোক যদি প্রথমে একটা খবর পায় শুনছি এখানে নাকি এই হয়েছে, আরে আপনাকে তো বলতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি একতরফা হয় তাহলে মানুষ মিথ্যেটাকেও সত্যি বলে মানে। সিপিএম যেটা করতো 34 বছর, গোয়েবেলস থিওরি বলে, একই মিথ্যে বারবার বলতো, গোয়েবেলস থিওরি। বিজেপিও এক। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যদি লড়াই হয়, বিজেপির থেকে তৃণমূল কোনো অংশে কম নেই। তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে লেজে গোবরে হারিয়েছে ইলেকশনে। অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল। আমাদের এক একজনের দায় দায়িত্ব অনেক বেশি। আগেকার দিনে যখন যুদ্ধ হতো, ধরুন আজ থেকে 500 বছর আগে, কিভাবে যুদ্ধ হতো? হাতি, ঘোড়া এসব করে যুদ্ধ হতো। লোকে ঘোড়ায় বসে যুদ্ধ করতে যেত, কেউ হাতিতে বসে যেত, হেঁটে যেত। আজকে কিভাবে যুদ্ধ হয়? নেভি, আর্মি, এয়ারফোর্স, কিভাবে যুদ্ধ হয়? এভাবে হয়তো তৃণমূল কংগ্রেসকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স।
তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই, আর তিনটে যদি এক গতিতে একভাবে মুভ করে তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে? আমাদের মধ্যে যেন কোনো রকম দ্বিমত যে আমাকে ডাকেনি আমি যাব না, আমার দরকার নেই, আমি দলকে দেখে ভালোবাসি, আমাকে ডাকার দরকার নেই। আপনি যে কাজটা করছেন তার উপর দলের নজর রয়েছে। দেবাংশু কোত্থেকে উঠে এসছে? সোশ্যাল মিডিয়া, ফেসবুক। যারা ভালো কাজ করছে তারা দলে স্বীকৃতি পাবেন, দল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চিহ্নিত করে আপনাদের বসাবে। কোনো চিন্তা করার দরকার নেই। এখানে আমি শ্রীপর্ণাকে দেখতে পাচ্ছি। বিজেপির যে অভিসন্ধি, বিজেপির যে মিথ্যের চক্রান্ত, ষড়যন্ত্রের বেড়াজাল, সেটা আপনাদের ভাঙতে হবে, এক্সপোজ আপনাদের করতে হবে। দেখুন, আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি, যেমন আরজি করের সময় সিপিএম বিজেপি মিলিয়ে যে সমস্ত খবর রটালো, সংবাদ মাধ্যম পরে দেখিয়েছে, আগে সোশ্যাল মিডিয়াতে রটিয়েছে। কি আমি ভুল বলছি? পোস্টমর্টেমই হলো না, বললো মেয়েটার কলার বোন ভেঙে গেছে, পেলভিস বোন ভেঙে গেছে। আগে রিপোর্টের জন্য তো ওয়েট করুন। এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাউন্টার হয়নি, একতরফা এরা ন্যারেটিভ বিল্ড করলো। আমরা প্রথম দিন থেকে বলেছি যে কেস যদি চায় সিবিআই নিক, কারো কোনো আপত্তি নেই। আজকে প্রায় 1.5 বছর হলো সিবিআই তদন্ত করছে। যে ছেলেটাকে একদিনে মমতা ব্যানার্জি ধরেছিল, 1.5 বছর ধরে সিবিআই তার বাইরে আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যেটা আমরা 24 ঘন্টায় করেছি সেটা ওদের করতে প্রায় 16 মাস লেগেছে। কিন্তু এই যে একতরফা মিথ্যে কথা বলার ন্যারেটিভ, বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মালদায় হয়েছে, বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মুর্শিদাবাদে হয়েছে। এগুলো আমাদের, এদের যে প্রকৃত স্বরূপটা, এটা উন্মোচিত করতে হবে। কেন এদেরকে বাংলা বিরোধী বলি? এই যে আজকে বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, আরে আপনি বলুন তো, বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত দেশের বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই যে একের পর এক হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে, একটা টুইট করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে? তারা হিন্দুর ধারক বাহক। গীতা পাঠ অনুষ্ঠানে একজন গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে উত্তম মাধ্যম তাকে পিটানো হচ্ছে। এটা আমাদের দায়িত্ব নয় মানুষকে বলা যে দল 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে উত্তম মধ্যম মারে, সে দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে বাঙালির উপর কি অত্যাচার করত? আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত 78 জন মারা গেছে, আজকেও একজন মারা গেছে। আমরা এই কারণে এসআইআর বিরোধিতা করেছিলাম। অপরিকল্পিত নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত এসআইআর, সব অপরিকল্পিত। যারা ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তারা অবৈধ, আর দেশের প্রধানমন্ত্রী বৈধ। আমরা যদি সবাই অবৈধ হই তাহলে দিল্লিতে বসে যে দেশ চালাচ্ছে সেও অবৈধ।
তাদের যুক্তিতেই তো তারা অবৈধ। মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ। কেন? এই সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচিত করে। রাজ্যপাল অবৈধ, সব অবৈধ। মানুষ অবৈধ আর বিজেপির নেতারা বৈধ। কোথাও যদি কোনো খবর পান কোনো মানুষের অসুবিধা হচ্ছে, আপনাদের তরফ থেকে সেই বুথে যোগাযোগ করার ব্যবস্থা করুন, সেই ক্যাম্পে নিয়ে যান। আমাদের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে ক্যাম্প রয়েছে। আপনাদের কাছে ফোন রয়েছে, সবার ফোনই তো আপনাদের অস্ত্র। এই ফোন দিয়েই তো আপনি সত্যিকে উপস্থাপিত করবেন আর মিথ্যের বেড়াজাল ভাঙবেন। যত লোক আপনার হোয়াটসঅ্যাপে রয়েছে, ফেসবুকে রয়েছে, আপনি সঠিক কথাটা তাদের সামনে তুলে ধরুন, তারপর মানুষ ঠিক করুক। গণতন্ত্রে মানুষ ঠিক করবে, এটাই অধিকার মানুষের। কিন্তু মিথ্যে কথা বলে গত 7 বছরে বাংলার 6.5 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, পোস্ট করুন। 6.5 লক্ষ কোটি টাকা বাংলা থেকে নিয়ে গেছো আর 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছো। তাহলে কত কোটি টাকা হয়? এক একটা বুথে 2.5 কোটি টাকা। একটা বুথে খুব বেশি হলে 200-250 পরিবার থাকে। একটা বুথে 2.5 কোটি টাকা বাংলার প্রাপ্য। মানুষকে এগুলো বলতে হবে। এদের নেতারা চায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। যারা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দাও। এখনো সে তার পদে বহাল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিজেপির আইটি সেলের দায়িত্বে যে রয়েছে অমিত মালব্য, সে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে না নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতো না, বর্ণ পরিচয়। আমাদের ভাষা শেখাবে। রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আজ স্বামী বিবেকানন্দর 164তম জন্ম জয়ন্তী 163তম হবে, 164তম জন্মদিবস, জন্মবার্ষিকী 163তম। সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই বিজেপি নেতা 2019 সালে এই বিজেপির নেতারা কর্মীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন। দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। বঙ্কিম দা ছোটবেলায় টেবিল টেনিস খেলতো জানো। শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না, সম্মানীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না। অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নামই জানে না, তার জন্মস্থান জানে না। মানুষকে এগুলো বলতে হবে, বোঝাতে হবে। এই যে হঠাৎ করে 2-4টে পোস্ট করে দেয় এখানে ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, এগুলো দেখেন আপনারা, খেয়াল রাখেন। শুনুন, এগুলো প্রথমত যেখানে হবে সেখানে যে নির্বাচিত প্রতিনিধি আছে তার সাথে আগে কথা বলবেন, পুরো ঘটনাটা কি আগে জানতে হবে। হঠাৎ করে একজন মাতাল এসে রাত্রিবেলা 2টোর সময় মদ খেয়ে ঠাকুরের একটা হাত ভেঙে দিল। নি বলছে তৃণমূল করেছে, হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার ধান্দা। রেড রোড দখল করে কেন নামাজ পড়া হবে? আরে এটাই বাংলার কৃষ্টি রে ভাই, যেটা ভারতবর্ষ পারে না বাংলা করে দেখায়। এটাই বাংলার ঐতিহ্য। আর এখানে আমি অন ক্যামেরা বলছি, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য ত্যাগ করতে জানে, তাকে আপন করে নিতে জানে, সুখ দুঃখের মধ্যে ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করতে জানে। এটাই বাংলা। আমরা যখন দুর্গাপুজো করি তখন 10 দিন, 15 দিন, 20 দিন, কোথাও 3 মাস রাস্তা বন্ধ করে আমরা প্যান্ডেল করি। এটাই বাংলার কালচার, অস্তিত্ব।
যারা বড়দিনে পার্ক স্ট্রিটে ঘুরতে আসে, জিজ্ঞেস করেছেন ধর্ম? কজন খ্রিস্টান, কজন হিন্দু, কজন মুসলমান? এই যে সাম্প্রদায়িক বিষ বপন করার একটা মরিয়া প্রচেষ্টা, আমাদের সকলকে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে। বিজেপির নেতারা বলছে বিরিয়ানি যখন কিনবে দোকান দেখে কিনবে। সেই বিজেপির নেতাকে জিজ্ঞেস করুন তো, যার দোকান থেকে জামা কিনিস ধর্ম দেখে কিনিস? তাহলে উলঙ্গ হয়ে ঘুরতে হবে। যে গাড়িতে চড়ে বড় বড় ভাষণ দিস, যে গাড়িতে চড়ে বড় বড় ভাষণ দিস, সেই গাড়িতে যে মেকানিক কাজ করেছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেছিস?